বাংলাদেশে একটা টেন্ডেন্সি আছে, স্যাররা আউট অফ টপিকস অনেক কোশ্চেন করে। তো সেক্ষেত্রে স্পন্টান না বলতে পারলে তখন ওইখানে আটকে যাওয়ার প্রবাবিলিটি বেশি থাকে। একটা টিচার হাজার হাজার স্টুডেন্টের পরীক্ষা নেয়, তো তারা সহজেই বোঝা যায় কে মুখস্থ বলছে বা কে স্পন্টান এক্সপ্রেশনটা করতেছে। আপনার হাউস বিল্ডিংটা কি এবং আপনার স্যালারি কত? আমার হাউস বিল্ডিংটার নাম হচ্ছে ইলেকট্রনিক অ্যালফাবেট টেকনিক, আর আমার হাউস বিল্ডিংয়ের প্রথম ইয়ারের স্যালারি হচ্ছে 1148 ইউরো। ওনাকে আমি একজন টিউটর হিসেবে পাইনি, ওনাকে আমি আমার বড় বোনের মতো পেয়েছি। উনি আমার পার্সোনাল বিষয়ে অনেক হেল্প করেছে, বিশেষ করে যখন আমার আব্বু খুব অসুস্থ হয়েছিল উনি আমাকে পার্সোনালি অনেক হেল্প করেছে। তারপর হচ্ছে স্টিল উনি আমাকে অনেক হেল্প করছে, বিভিন্ন ইনফরমেশন দিয়ে বিভিন্নভাবে গাইড করছে। তো ওনার নাম হচ্ছে আয়রা আপু, ওয়ান অফ দ্য গ্রেট টিচার অফ মাই লাইফ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এমজিএনএসের সাকসেস স্টোরি পডকাস্ট আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে 2026 সালের আমাদের সফল কিছু ক্যান্ডিডেট আছে, তাদের আমরা স্টোরি শুনবো। তো আজকে আমাদের স্টুডিওতে আছেন জয়চন্দ্র সরকার। তো জয়, কেমন আছেন? এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো ভিউয়ারদের উদ্দেশ্যে আমি একটু আগে জানিয়ে রাখছি, আমাদের বিগত পোস্টে যে অনির্বাণ রয় সরকার নামে আমরা পোস্ট করেছিলাম, সেটা অ্যাকচুয়ালি জয়চন্দ্র সরকার। সেটা তার প্রাইভেসিকে একটু রেসপেক্টের জন্য বা একটু হাইডেন্স রাখার জন্যই। জয় যদিও আমাদের বলে না, তাও আমরা এটা করি, বাট পডকাস্টে অবশ্যই আমরা সেটা রিভিল করি হু অ্যাকচুয়ালি দ্য ইন দ্য বিহাইন্ড। ওকে, তো জয়, আমি আপনার একটু পার্সোনাল ডিটেলসে যাবো। আপনার কোন শহরে থাকেন? আমি কুমিল্লাতে থাকি। ওকে, সো কুমিল্লাতে কি আপনার জাস্ট আননেসেসারি কোয়েশ্চেন, কুমিল্লা থেকে আপনার এমন কেউ থাকে যে আপনার কোনো ফ্রেন্ড সার্কেল তারা আপনার এই প্রসেসের সাথে যুক্ত আছে? আমার প্রসেসের সাথে যুক্ত আছে বলতে মূলত আমার ফ্রেন্ড সার্কেল আছে যারা এই জার্নিতে আছে, ভাষা শিখছে। ওকে বাট হাউস বিল্ডিং প্রসেসিংয়ে আমি আছি Okay. এমজিএনএসের সাথে। ওকে, তো আমরা এখন আপনার ল্যাঙ্গুয়েজ জার্নিটা নিয়ে শুরু করবো। বরাবর মতো আমরা সবসময় এটা নিয়ে শুরু করি। সেটা কবে শুরু হয়েছিল এবং ল্যাঙ্গুয়েজ জার্নিতে কীভাবে আসা, কীভাবে আপনি এই ডিসিশনটা নিয়েছিলেন? আচ্ছা, মূলত আমার ল্যাঙ্গুয়েজ জার্নি শুরু হয়েছে অলমোস্ট 2 বছর 8 মাস। তো আমি 2023 সালের নভেম্বর মাসে আমার ল্যাঙ্গুয়েজ জার্নি এমজিএনএসের সাথে যুক্ত হই। আর আমি মূলত ইউটিউবে জার্মান সম্পর্কে বিভিন্ন বিষয় রিসার্চ করতে করতে একদিন হঠাৎ করে আমার সামনে আবুল ভাইয়ের একটা ভিডিও আসে যে হাউস বিল্ডিংয়ে বিনামূল্যে জার্মানিতে আসা যায়। ওকে, তো ওইখানে আবুল ভাই হাউস বিল্ডিং সম্পর্কে A to Z একটা গাইডেন্স দিয়েছিল। তো সেটা থেকেই আমার এমজিনিয়াসকে পছন্দ করা বা ভালো লাগা। ওকে, তো ওইখান থেকেই কোর্সে সো যুক্ত আপনি হওয়া। আমি যদি একটু ইন ডিটেলে যাই, সেটা হচ্ছে দেয়ার আর লট অফ ল্যাঙ্গুয়েজ লাইক জাপান, হুম। আইএলস, ইংলিশ, আই মিন, সো আপনি মানে জার্মানটাই কেন? মানে আপনি কি মানে এমন কিছু খুঁজছিলেন, লাইক ইজ দেয়ার এনি প্রোগ্রাম মানে হাউস বিল্ডিংয়ের মতো, অথবা আপনি জার্মানটা নিয়েই মানে সেলফ ইন্টারেস্ট ছিল আপনার? আসলে আমার ইউরোপের প্রতি প্রথম থেকেই একটা ফ্যাসিনেশন কাজ করে। ওকে, তো ওই দিক থেকে আসলে জার্মানটা আমার কাছে ফার বেটার মনে হয়েছে আমার জন্য। বা ওইখানে ল্যাঙ্গুয়েজ শিখে হাতে কলমে, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডও কারিগরি শিক্ষা, তো আমার কাছে মনে হয়েছে যে ওইখানেই আমি একটু আমার কেরিয়ারটা বেশি গ্রো করতে পারবো। ওকে। অ্যান্ড আপনি আপনার A1 A2 B1 এই 3টা ল্যাঙ্গুয়েজের জার্নিটা আপনার কেমন ছিল, বা কোনটা সবথেকে টাফেস্ট আপনার কাছে ফিল হয়েছে? আসলে টাফেস্ট আমার কাছে তেমন কোনোটাই ফিল হয় নাই, কারণ আমি ইন্টেন্সিভলি আমার ডয়েস কোর্সটা শেষ করেছিলাম ওকে, খুব ভালোভাবে। তবে আমি বলবো যে বেসিক যেই স্টেজগুলো আছে লাইক A1 A2 ওইগুলা যদি খুব স্ট্রংভাবে শেষ করা যায় তাহলে পরবর্তী ধাপগুলো বেশি একটা কঠিন মনে হবে না কারোর কাছে। ওকে। বাট আমাদের মেন্টরদের কাছে যেটা মনে হয় সবথেকে, যে A1 অ্যাকচুয়ালি যেমন একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন থাকে নিচে, ইয়া, বাট এক্স্যাক্টলি। A1টা অ্যাকচুয়ালি ওরকম ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, হুম। রাইট? যে A1 যে বেটার শিখতে পারবে, সে বাদবাকি 2 ধাপও সব থেকে আরও বেটার বুঝতে পারবে, বা তার কাছে ইজি ফিল হবে আর একটু। রাইট। কারণ A1 এই বেসিক যত সব গ্রামার বা ভোকাবুলারি আছে, তো ওইগুলো যদি ভালোভাবে শেষ করা যায় তাহলে ওই ফাউন্ডেশনটা স্ট্রং হবে আর কি। পরবর্তী ধাপগুলো অনেকটা ইজি হবে। এই টোটাল যে ল্যাঙ্গুয়েজ আপনি শিখতেছেন, A1 A2 B1 সব কিছু যে আপনি ওভারকাম করলেন, সব কমপ্লিট করলেন, তারপরে তো আপনি এক্সাম দিলেন। হুম। বাট এই সব কিছুর ভিতরে আপনার 1.5 আওয়ার জার্নি হইতে পারে, রাইট? সব কিছু মিলে আপনার হয়তো অনেক এর ভিতরে ব্রেকও যেতে পারে। হুম। কিন্তু এর ভিতরে সব থেকে আপনার চ্যালেঞ্জিং মানে কোনটা বেশি মনে হয়েছে? আসলে বেসিক্যালি আমার B1 স্টেজটা একটু আমার ওভারকাম করতে হয়েছে বেশি, কারণ তখন আমার পার্সোনালি কিছু ইস্যু ছিল। আমার আব্বুর শরীর অসুস্থ ছিল। তো এটা এমজিনিয়াসও জানে বিষয়টা, যে তখন আমার আব্বুর হার্ট অ্যাটাক হয়। তো ওইখানে আমার 2 মাসের মতো একটা পজ নিতে হয়। তো ওইখানে আমার একটু বেশি ওভারকাম করতে হয়েছে। ওকে। অ্যান্ড
এখন চলে যাবো আমরা B1 এক্সাম এক্সপিরিয়েন্সে। তো আপনার B1 এক্সাম এক্সপিরিয়েন্স কেমন ছিল? মানে প্রিপারেশন সহ সবকিছু? আমি যখন B1 কোর্সটা কমপ্লিট করি, তো ঠিকঠাক মতো কমপ্লিট করার পরে দেন হচ্ছে দেখলাম যে বাংলাদেশে আসলে সিট পাওয়া নিয়ে একটা চ্যালেঞ্জিং একটা মুভমেন্ট চলতেছে। তো তখন আমি ইনটেনসিভলি ট্রাই করি সিট বুকিং করার জন্য, বা আমার আশেপাশের ফ্রেন্ড সার্কেল বা বিভিন্ন পরিচিত মানুষদের দিয়েও ট্রাই করাই। বাট আনলাকিলি আমি পাইনি প্রথমবার। তো আমি 2025 সালের জুন মাসে, আই থিঙ্ক জুন মাসে আমি নিজেই সিট পেয়েছি। চারটাইলেই চারটাইল না, চারটাইল শুরুতেই চারটাইল পাইনি। প্রথমে শ্রাইবেন পেয়েছিলাম, আর হচ্ছে আই থিঙ্ক হুইরেনটা পেয়েছিলাম। তো দুইটা আমি পেয়ে আমি আসলে দুইটাই একসাথে দিয়ে দিই। তো প্রথম ট্রাই আমি পাস করে যাই। আর বাকি দুইটা হচ্ছে নভেম্বরে নভেম্বরের স্পেশন আর লেজেন্ডটা পাই। তো ওই দুইটাতেও এক চান্সে পাস করি। ওকে। আপনার হচ্ছে এক্সাম প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আপনার কোন জিনিসটা সবার বেশি মাথায় রাখা উচিত? লাইক অনেকে কি করে যে স্ট্রাকচার ওয়াইজ পড়াশোনা করে, যেমন স্ক্রিপ্ট ওয়াইজ। অনেকে থিঙ্ক করে যে প্রথমে হয়তো ফার্স্ট লুক জিজ্ঞেস করবে, তারপরে তো থেমা, তারপরে হয়তো কেমন প্ল্যান, এবং তারপরে হয়তো কিছু কোশ্চেন বিভিন্ন থেকে। বাট অনেকে কি করে যে এগুলো মুখস্থ করে, বাট তারা হচ্ছে স্কিল বেসড, মানে ইন্ডিপেন্ডেন্ট শেখাতে অনেক ইয়া করে না, বাট এইগুলোতে থাকে। তো আপনার কাছে কোনটা ফিল হয় যে মানুষের কোনটা বেশি করা উচিত? আমার কাছে আসলে মনে হয় যে এক্সাম বেসড পড়ালেখা না করে, মানে এক্সাম ফরম্যাট বেসড, হ্যাঁ, রাইট? রাইট। তো ওই ফরম্যাটে পড়ালেখা না করে আসলে একটা টিচার হাজার হাজার স্টুডেন্টের পরীক্ষা নেয়, তো তারা সহজেই বোঝা যায় কে মুখস্থ বলছে বা কে স্পন্টান এক্সপ্রেশনটা করতেছে। তো আমার কাছে মনে হয় যে ন্যাচারালি যে এক্সপ্রেশনটা করার যে একটা বিষয় আছে, তো ওইভাবে প্র্যাকটিস করা, পরীক্ষা দিব বা কিছু মুখস্থ করব, কিছু ফরম্যাট ফলো করব, ওইগুলো না করে ন্যাচারালি এক্সপ্রেশন করা। এবং হচ্ছে বাংলাদেশে একটা টেন্ডেন্সি আছে, স্যাররা আউট অফ টপিকস অনেক কোশ্চেন করে। তো সেক্ষেত্রে স্পন্টান না বলতে পারলে তখন ওইখানে আটকে যাওয়ার প্রবাবিলিটি বেশি থাকে। তো এই জন্য স্পন্টান এক্সপ্রেশনটার দিকে বেশি ইয়ে করা উচিত আর কি, লক্ষ্য করা উচিত। ওকে, এখন আমরা আপনার হাউস বিল্ডিং অ্যাপ্লিকেশন প্রসেসের দিকে যাব। তো আপনি B1 পাস করেন কবে, অ্যান্ড দেন তারপরে আপনি কিভাবে এই প্রসেসে আসেন? আমি B1 সার্টিফিকেট পাই হচ্ছে ডিসেম্বরে। তো ডিসেম্বরে সার্টিফিকেট পাওয়ার পরেই, যেহেতু আমি এমজিনিয়াস থেকেই আমি কোর্সটা শেষ করেছি, তো আমি ওইখানে হচ্ছে আমার ফাইল জমা দেই। ওকে, বাট আমি একটু যদি ইন্টারপ্রেট করি, আপনার আমাদের রিসেন্ট যে ক্যান্ডিডেট ছিল সাব্বির, ও তো আপনার ব্যাচমেটও ছিল, প্লাস আপনার নিজের ফ্রেন্ডও। রাইট। ওকে, তো আপনারা তো দুইজনই বলতে গেলে মানে আমরা সবাই জানি একই কোম্পানিতে। তো এখন হচ্ছে আপনারা যখন এটা প্রসেসিং শুরু করেন, তো সাব্বিরের স্টোরিতে কী হয়েছিল, সাব্বির প্রায় 1 বছর বা 1-1.5 বছরও একটা মানে পাস করার পর থেকে একটা গ্যাপ ছিল। তো আপনার ক্ষেত্রে অ্যাজ ইউ এভরিওয়ান নো যে আপনি অনেক লাকি ছিলেন যে মেবি আপনার এটা ফার্স্ট অথবা সেকেন্ড ইন্টারভিউ, কত ইন্টারভিউ ছিল, কততম? এটা আমার সেকেন্ড ইন্টারভিউ ছিল। সেকেন্ড ছিল, রাইট। তো আপনি সেকেন্ড ইন্টারভিউ সিলেক্ট হয়ে যান, বা সেম কোম্পানি? সেম কোম্পানি বলতে কোম্পানির মালিক একই, আরবাইটগেবার এক, বাট ওনার অনেকগুলো কোম্পানি আছে, তো একই এরিয়াতে দুইটা কোম্পানিতে আর কি। ওকে, তো আপনার প্রথম যখন ইন্টারভিউ হয় মানে কোম্পানির সাথে, তো ওইখানে আপনাকে জাস্ট কী ধরনের কোয়েশ্চেন বেশি করা হয়েছিল? আমাকে আসলে কোম্পানির ইন্টারভিউতে খুব বেশি একটা কোশ্চেন করে নাই। আই থিঙ্ক 2টা থেকে 3টা কোশ্চেন করেছে। প্রথমে জিসফস্টেলেন দিতে বলেছে, দেন হচ্ছে আমি কেন হাউস বিল্ডিংটা করতে চাই, আমার মোটিভেশনটা জেনেছে। দেন আর তারা কোনো কোশ্চেন করে নাই। দেন হচ্ছে আমি নিজে থেকে 2-1টা কোশ্চেন করেছিলাম ওদেরকে। ওকে, তো আপনি যারা একটু এক্সপ্লেন করেন যে আপনার ইন্টারভিউ দেওয়ার পরে আপনি কবে জানতে পেরেছিলেন আপনার সিলেকশন হয়ে গেছে, এবং হাউস বিল্ডিং ফারতাক যেটা বা অফার লেটার, এটা আপনি কবে পেয়েছিলেন, এবং নেসেসারি ডকুমেন্টগুলো কেমন ধাপে ধাপে পেয়েছিলেন? আচ্ছা, ওইটা আমার আরবাইটগেবার ইন্টারভিউতেই মেনশন করে দিয়েছিল যে আমরা 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে আমরা এর ইন্টারভিউর ফস্টেলুং স্পেসের একটা রেজাল্ট পাবো। তো ওদের কথা অনুযায়ী আমরা 9 তারিখ আমাদের ইন্টারভিউ ছিল, আর আমরা সম্ভবত 2 সপ্তাহের মধ্যে আমরা আমাদের রেজাল্টটা পেয়েছি, সুজাগেটা পেয়েছি। ওকে, অ্যান্ড আদার ডকুমেন্টস কী পেয়েছেন এর সাথে? আসলে এই বিষয় বলতে গেলে আমি আমার কোম্পানির প্রতি খুবই গ্রেটফুল, কারণ তারা হচ্ছে আমার যত ডকুমেন্টস লাগে A to Z সব কিছুই আমাকে দিয়েছে। লাইক ফর আফসোস টিমো প্রথমেই ফ্যাট্রাক, দেন হচ্ছে ফর আফসোস টিমো পেতে নর্মালি এমনিতে
40 দিন বা এক মাস থেকে 40 দিন সময় লাগে, বাট আমি 16 দিনের মধ্যে আমার ফর আপ সিস্টেমিংটা পেয়েছি। আর খুবই পাওয়ারফুল ফর আপ সিস্টেমিং, লাইক 81S উইথ 16A, যেটা হচ্ছে 2টা ক্যাটাগরি যুক্ত ফাস্ট ট্র্যাক ভিসা এবং হচ্ছে যে এক্সপিরিয়েন্সড ওয়ার্কার। এটাকে আমরা যদি একটু প্রি অ্যাপ্রুভাল হিসাবে মেনশন করি, আই থিঙ্ক সবার জন্য বুঝতে একটু সুবিধা হয়। ওকে, তো প্রি অ্যাপ্রুভাল, এরপর হচ্ছে আমাদের লেট অ্যারাইভাল, যেহেতু আমাদের ক্লাসটা খুবই আর্লি। এরপর হচ্ছে Ausbildung Schulplanung, Schulblock যেটা বলা। তারপর হচ্ছে এই তো আদার্স ডকুমেন্ট যেগুলো আছে আর কি। তাহলে হচ্ছে আপনার প্রসেস শুরু হওয়া থেকে, মানে আপনি ইন্টারভিউ দিলেন এবং সব ডকুমেন্ট পাওয়া পর্যন্ত আপনার কেমন সময় লেগেছিল? মানে আপনার এমবাসি পোর্টালে সাবমিট করার আগ পর্যন্ত আপনার সবগুলো তো গ্যাদার করা লাগছে, তো এইগুলো কেমন সময়ের ভিতরে আপনার হয়েছে? এইগুলো আমার ডকুমেন্ট হাতে পাওয়া শুরু হয়েছে আমার হচ্ছে ফেব্রুয়ারি মাসে। তো ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে আমি সবগুলো ডকুমেন্ট হাতে পেয়ে গেছি। আপনার আউসবিল্ডিংটা কি এবং আপনার স্যালারি কত? আমার আউসবিল্ডিংটার নাম হচ্ছে ইলেকট্রনিকা ফর বেট্রিপটেশনিক, আর আমার আউসবিল্ডিংয়ের প্রথম ইয়ারের স্যালারি হচ্ছে 1148 ইউরো। অ্যান্ড আপনার অ্যাকোমোডেশন সম্পর্কে যদি বলতেন আপনি, আপনার অ্যাকোমোডেশন আপনাদের যেহেতু একই কোম্পানি, বলতে গেলে একই গ্রুপের আন্ডারে কোম্পানি, যেহেতু আপনার ফ্রেন্ড সাব্বির সেম বেনিফিট পেয়েছে ফ্রি অ্যাকোমোডেশন, তো সেই ক্ষেত্রে আপনিও? আমার অ্যাকোমোডেশনের বিষয়টা হচ্ছে আমার কোম্পানি ফস্টেলুং এসে বলেছে যে ওনারা আমাদের ফার্স্ট হাউস বিল্ডিং ইয়ারে ওরা পুরো অ্যাকোমোডেশনটা ওরা প্রোভাইড করবে ফার্স্ট ইয়ারে? গেনো। ওকে, তো আমরা এখন আমাদের অলমোস্ট সব ইম্পর্টেন্ট টপিক আমরা কভার করে ফেলেছি। আমরা এখন এমজিএসের সাথে আপনার পরিচয়টা কীভাবে সেখানে যাব। তো শুরুতে বলি, আপনার এমজিএসের সাথে পরিচয়টা কীভাবে, আপনি কীভাবে জানতে? আসলে এমজিনিয়াসের সাথে আমার পরিচয়টা হয়েছে ইউটিউবে, ইন্টারনেটের মাধ্যমে। তো আমি যখন হাউস বিল্ডিং নিয়ে অনেক রিসার্চ করা শুরু করি, তখন আমি ইউটিউবে একটা আবুল ভাইয়ের একটা ভিডিও দেখতে পাই, হাউস বিল্ডিং A to Z একটা গাইডলাইন, একটা ভিডিও ছিল। তো ওইখানে আমি আবুল ভাইয়ের ভিডিও থেকে খুব অনেক ইনফরমেশন পাই হাউস বিল্ডিং রিলেটেড। তো দেন হচ্ছে এমজিনিয়াস একটা কোর্স লঞ্চ করে, হাউস বিল্ডিং প্রিপারেশন প্রোগ্রাম, হ্যাঁ, যেখানে আমরা সব কিছু ইনক্লুড রাখছিলাম ওইটা। রাইট। ওকে, তো ওই কোর্সটা আমি নেই ওইটার জন্য। তো আপনি হচ্ছে টোটাল কোর্স না, আপনি জাস্ট এমজিএস থেকে ল্যাঙ্গুয়েজের দিক থেকে কী ধরনের সাপোর্ট পেয়েছেন? যেমন এবং আপনার টিউটর কে ছিল বা মেন্টর? আমার মেন্টরের বিষয়ে আসলে বললে কম বলা হয়ে যাবে। তো ওনার বিষয়ে বলা আসলে ওনার প্রতি আমি খুব গ্রেটফুল। ওনাকে আমি একজন টিউটর হিসেবে পাইনি, ওনাকে আমি আমার বড় বোনের মতো পেয়েছি। উনি আমার পার্সোনাল বিষয়ে অনেক হেল্প করেছে, বিশেষ করে যখন আমার আব্বু খুব অসুস্থ হয়েছিল, উনি আমাকে পার্সোনালি অনেক হেল্প করেছে। তারপর হচ্ছে স্টিল উনি আমাকে অনেক হেল্প করছে, বিভিন্ন ইনফরমেশন দিয়ে বিভিন্নভাবে গাইড করছে। তো ওনার নাম হচ্ছে আয়রা আপু, ওয়ান অফ দ্য গ্রেট টিচার অফ মাই লাইফ। ওকে, এটা শুনে অনেক ভালো লাগলো। সো আপনার প্রসেসে সব থেকে বেশি কোন ম্যাটারগুলোতে এমজিএস আপনাকে বেশি সাপোর্ট করেছে, বা আপনি ফিল করছেন না এই দিকগুলোতে আপনি বেশি সাপোর্ট পাচ্ছেন? ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে প্রসেস, সব কিছুর ভিতর থেকে আপনি পিক করতে পারেন। এমজিএস থেকে আসলে আমি A to Z হেল্প পেয়েছি বলতে গেলে। আসলে ল্যাঙ্গুয়েজ তো খুব ভালোভাবে আমি শেষ করেছি এমজিএসের সাথে। আর হচ্ছে যখনই অনেক ইনফরমেশনের প্রয়োজন পড়েছে, তো আমি নক করেছি। আমাদের একটা গ্রুপ ছিল, তো ওইখানে আমি জানার ট্রাই করেছি, বা পার্সোনালি আমার সবার সাথে যোগাযোগ ছিল, মেন্টরদের সাথেও। তো ওনাদেরকে নক করলে ওনারা আমাকে বলেছে। অ্যান্ড পরীক্ষার পরে যে বিষয়টা, আরেকটা কথা, পরীক্ষার পরে এমজিনিয়াস থেকে আমাদের একটা প্রিপারেশন কোর্সও প্রোভাইড করা হয়েছিল। ওইটা সম্পূর্ণ ফ্রিতে ছিল। ওইটা কি আয়রা ম্যাম আবুল ভাই ছিল? আয়রা ম্যাম ছিল, আর হচ্ছে আয়রা ম্যাম করাতো, আর নেটিভ একটা স্পিকার ছিল, গুকার। ইয়া। ওকে, আচ্ছা, তো আমরা এখন অলমোস্ট সব কিছু কভার করে ফেলছি। আমরা এখন যাবো এমবাসি ইন্টারভিউ এক্সপিরিয়েন্সে। সো আপনার এমবাসি ইন্টারভিউ ডেট কবে ছিল, এবং আপনি জাস্ট আমি 3-4টা প্রশ্ন করে আমি একবার এটা কভার করার ট্রাই করি। আপনার ডেট কবে ছিল, আপনি আপনার ইন্টারভিউয়ের স্লট কখন ছিল, আপনার কী ধরনের প্রশ্ন করেছিল, এই সব কিছু মিলে যদি একটা সামারাইজ বলেন আপনি। আমার এমবাসি ইন্টারভিউ ছিল হচ্ছে 8 তারিখ, 8ই জুন। আর আমার পাসপোর্ট কালেকশনের মেল পাই আমি হচ্ছে 14 তারিখ। আর আমার পাসপোর্ট কালেকশনের ডেট ছিল 15 তারিখ, 2টায়, দুপুর 2টায়। তো বলতে গেলে খুবই কম সময়ের মধ্যে। বর্তমানে লক্ষ্য করলে দেখা যায় যে উইদাউট প্রি অ্যাপ্রুভাল অর উইথ প্রি অ্যাপ্রুভাল মানুষ 15 থেকে 16 দিনের মধ্যে
পাসপোর্ট কালেকশন মেইল পাই। তো সেদিক থেকে আমি খুব লাকি, কারণ আমার কোম্পানি আমাকে অনেক স্ট্রং একটা অ্যাপ্রুভাল দিয়েছিল। তো যার কারণে অলমোস্ট 7 ডেজের মধ্যে আমি মেইলটা পাই। এখন হচ্ছে আপনি যখন এম্বাসিতে যাওয়ার পরে আপনার ইন্টারভিউ ডিউরেশন কত ছিল এবং কি ধরনের প্রশ্ন আপনাকে করেছিল? আমার ইন্টারভিউটা হয়েছিল অলমোস্ট 7 to 8 মিনিটস। তো ওইখানে আসলে আমার ইন্টারভিউটা হচ্ছে আমি সেকেন্ড ক্যান্ডিডেট ছিলাম ইন্টারভিউতে। তো ওইখানে আমাকে খুব বেশি কোয়েশ্চেন করে নাই। আমাকে আমি জানি না কেন, কিন্তু আমাকে জাস্ট আমার ডকুমেন্টসগুলা ওনারা খুব ভালোভাবে দেখেছে, মাস্ট বি। দেন হচ্ছে আমাকে বলেছে, আমার মোটিভেশনটা জিজ্ঞাসা করেছে যে হোয়াই, কেন আমি এই হাউস বিল্ডিংটা করতে চাই এবং আমার কোনো এক্সপিরিয়েন্স আছে কি না। তো আমি সিচুয়েশনটা খুব ভালোভাবে হ্যান্ডেল করেছি, হয়তো দ্যাটস ওয়াই আমার ইন্টারভিউটা 7 থেকে 8 মিনিট হয়েছে। ওকে, অ্যান্ড আমরা তো সবাই জানি যে আপনার ইন্টারভিউ হওয়ার পরে আপনার একটা মেল আসছিল অ্যাডিশনাল ডকুমেন্টের জন্য, অ্যান্ড দ্যাটস অবশ্যই একটা প্যানিকফুল, একটা প্যানিক মেল ছিল। সব ক্যান্ডিডেটের জন্য সেম একটা প্যানিক ফিল করে। তো সেইখানে যা চেয়েছিল তার ভিতরে হয়তো একটা ডকুমেন্ট শুধু ছিল না আপনার কাছে, বাদবাকি সব ডকুমেন্টই ছিল। তো এই বিষয়ে যদি আপনি একটু এক্সপ্লেন করেন। আসলে আমি যখন ইন্টারভিউ দিই, আমি সবগুলো ডকুমেন্টই খুব সুন্দরভাবে প্রিন্টেড, তো খুব সুন্দরভাবে এগুলা ওইখানে নিয়ে যাই। তো আমার ওইখানে লেট অ্যারাইভাল, তারপর সিবি, মোটিভেশন লেটার, এভরিথিং ছিল। বাট ওইখানে একটা ডকুমেন্ট মিস্টেক ছিল, ইহাকা অ্যাপ্রুভাল যেটা বলে, ইহাকা বেস্টেটিগুং। অ্যাকচুয়ালি এটা মিস্টেকও না, আই মিন যখন আপনি মেবি পোর্টালে সব কিছু সাবমিট করছিলেন সেখানে কিন্তু অ্যাডিশনাল রিকোয়ার্ড ছিল না। রাইট, বাট সামহাও এটা অ্যাডিশনাল এম্বাসি, চেয়েছে। হ্যাঁ অ্যাডিশনাল চেয়েছে। তো তারা ওইটা মিসিং দেখে দেন হচ্ছে আমাকে ওইটা মিসিং ডকুমেন্টের মেইল পাঠায় বুন্ডেসাম থেকে। তো ওইখানে আমি আমার কোম্পানির কাছ থেকে চাওয়ার পরে, এটা একটা ইন্টারেস্টিং মোমেন্ট আমি একটু বলি। সেটা হচ্ছে যে আমাদের কাছে কিন্তু ছিল না এটা, মানে এই যে ইয়াকা বেস্টিং যেটা আমাদের কাছে ছিল না। তো আমরা তখন থিঙ্ক করতেছিলাম হয়তো 1-2 সপ্তাহ লেগে যাবে, বাট কোম্পানিকে ইনফর্ম করার পরে মেবি আই থিঙ্ক পরের দিনের মধ্যে, পরের দিন বিকালের মধ্যেই দিয়ে দিয়েছে আমাকে। তো ওই দিনে আমি ওইটা আমার বুন্ডেসামটা ওইটা আমি দিয়ে দিই মেল করে। ওকে, তো এটা আপনার সাবমিট করার পরে আবার কবে মানে পাসপোর্ট কালেকশন মেল পেয়েছিলেন না এম্বাসিতে কল পেয়েছিলেন? না, আমি মেলের মাধ্যমে আমি পাসপোর্ট কালেকশনের নোটিশটা পাই। কতদিন পরে সেটা সাবমিট করা? ওইটা হচ্ছে আমার সাবমিট করেছিলাম 10 তারিখ, আর পাসপোর্ট কালেকশন মেল পাই হচ্ছে 14 তারিখ। ওকে, অ্যান্ড সব কিছু তো আমরা কভার করলাম, অ্যান্ড আপনার তো এখন তো ভিসা আপনি পেয়ে গেছেন। তো আপনার মেবি নেক্সট উইকে ফ্লাইটের প্ল্যান আপনার। তো আমি চাই এখন সবথেকে ইম্পর্টেন্ট যে টপিক সেটা হচ্ছে নিউ কামার্স যারা, তাদের উদ্দেশ্যে আপনাকে বলতে হবে খুবই ইম্পর্টেন্ট যে বিষয়গুলো ইগনোর না করলেই নয়। ওকে, সেগুলো যদি আপনি একটু তাকিয়ে বলেন। নিউ কামার যারা আছে বা যারা ল্যাঙ্গুয়েজ জার্নির সাথে এখনও যুক্ত আছে, তাদের প্রতি আমার একটাই সাজেশন থাকবে যে তারা স্পিকিংটার দিকে বেশি জোর দিবেন। লাইক মুখস্থ বিদ্যা করবেন না, কারণ আপনারা জানেন অলরেডি যে বাংলাদেশ থেকে পাশ করা একটা সোনার হরিণের মতো ব্যাপার। তো বাংলাদেশে পাশ করতে হলে বা যেই কোনো জায়গায় পাশ করতে হলে আসলে আলটিমেটলি আমাদের গোল তো হচ্ছে ল্যাঙ্গুয়েজ শেখা, পাশ করা না। তো আপনারা স্পিকিংটা বেশি বেশি করবেন। আর এখন হচ্ছে কোম্পানিগুলো বেশি হচ্ছে B2টা বেশি প্রায়োরিটি দিচ্ছে। তো আর কিছু ক্ষেত্রে হচ্ছে B1 সার্টিফিকেট থাকলেও, B2 এর 2-1টা টাইল থাকলেও, ওই ক্ষেত্রে হচ্ছে আপনার স্পিকিংটা যদি ভালো থাকে সেক্ষেত্রে ভালো একটা অপরচুনিটি পাওয়ার সুযোগ আছে। তো আমি বলবো যে সার্টিফিকেট পাওয়ার জন্য নয়, শেখার জন্য শিখুন। অনেক ধন্যবাদ জয়, খুবই সুন্দর বলেছেন এবং আমরা খুবই প্রাউড যে আমাদের নিজেদের স্টুডেন্ট, নিজেদের কোর্স ব্যাচের স্টুডেন্ট যাচ্ছে এটা। আর আমি যদি একটু ভিউয়ারদের উদ্দেশ্যে বলি যে জয় অ্যান্ড সাব্বির আমাদের সব থেকে ক্লোজেস্টতম স্টুডেন্ট ছিল, আমাদের শুধু স্টুডেন্ট না, কাইন্ড অফ ফ্রেন্ড, লিটল ব্রাদার, সব কিছুই। তো আমরা খুবই প্রাউড এই বিষয়টা নিয়ে, অ্যান্ড আপনার হচ্ছে ভবিষ্যতের জন্য আমরা শুভকামনা জানাই। আপনাকেও ধন্যবাদ। আর ভাইয়া আসলে আপনাদের সাপোর্ট ছাড়া আসলে আমরা এতটুকু আসতে পারতাম না। আর সৃষ্টিকর্তার তো অবশ্যই আমাদের প্রতি দোয়া আছেই, আর আমাদের মা বাবারও দোয়া আছে, আমার অনেক ক্লোজ বন্ধুবান্ধব আছে। তো সবার সাপোর্টেই আসলে এতটুকু আসা। তো দোয়া করবেন যাতে আমি আমার নেক্সট জার্নিটাও যাতে আপনাদের পেয়েই আগাতে পারি। ডিয়ার ভিউয়ার্স, আজকের পডকাস্ট থেকে যদি আপনারা কোনো রকম অনুপ্রেরণা পেয়ে থাকেন, অবশ্যই মনে রাখবেন সঠিক পরিশ্রম, সঠিক গাইডলাইন এবং অনুপ্রেরণা নিয়ে যেতে পারে আপনাদের হাউস বিল্ডিংয়ের স্বপ্ন বাস্তবায়নের পথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।